হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এবছর ক্লাস 11 এ পড়ছো অর্থাৎ সেমিস্টার 1 এবং যারা কমার্স নিয়ে পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের বিজনেস স্টাডি একটা সাবজেক্ট। কমার্সের বিজনেস স্টাডির মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে সেটা হলো নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস, কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। তো আমি প্রথম অধ্যায়টা তোমাদের সামনে তুলে ধরলাম। কারবারি কার্যকলাপকে আমরা মেইনলি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উৎপাদন আর একটা হলো বন্টন। অর্থাৎ তোমরা জেনে গেছো উৎপাদন মানে কি হলো, যে আজকে একটা হচ্ছে জিনিসকে তৈরি করা, প্রকৃতি থেকে একটা জিনিস, প্রকৃতি থেকে ধরো কাঠ, গাছ, সেটাকে কাটলে কেটে সেখান থেকে পেপার তৈরি করছো, কাঠ কেটে সেখান থেকে খাট তৈরি করছো, ফার্নিচার তৈরি করছো, তো সেটাকে কি বলছি উৎপাদন। এবং সেই উৎপাদিত দ্রব্য যখন তুমি লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করছো তখন সেটাকে কি বলা হচ্ছে বন্টন। এই বন্টন কে করে থাকে? বাণিজ্য করে থাকে, বলতে পারলাম। আর উৎপাদন কে করে থাকে? শিল্প। তাহলে শিল্প আর বাণিজ্য কিন্তু এক নয়। শিল্পের কাজ হলো উৎপাদন করা, আর বাণিজ্যের কাজ হলো উৎপাদিত দ্রব্য বা সেবা সেটাকে বন্টন করা হলো বাণিজ্যের কাজ। আশা করি তোমরা বুঝে গেছো। বাণিজ্যকে আবার দু রকমের ভাগ করা হয়, একটা হচ্ছে বিপণন সংক্রান্ত কার্যাবলী। তার মানে বিপণন ব্যবসাকে আমরা কি করছি, বিপণন সংক্রান্ত কার্যাবলী মানে হলো ব্যবসা, অর্থাৎ বাণিজ্যের একটা পার্ট হলো ব্যবসা আর একটা হলো ব্যবসা সহায়ক কার্যাবলী। তো ব্যবসা কি হয়? আভ্যন্তরীণ ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসা। এটা সম্বন্ধে আমরা আইডিয়া পেয়ে এসেছিলাম। যখন আমরা কোনো একটা দেশের মধ্যে আমরা ব্যবসা করছি তখন সেটাকে আমরা কি বলছি? আভ্যন্তরীণ ব্যবসা। আর দেশের সীমানা ছাড়িয়ে যখন আমরা কোনো একটা ব্যবসা করছি তখন আমরা কি বলছি? ইন্টারন্যাশনাল বিজনেস বা আন্তর্জাতিক ব্যবসা। ব্যবসা সহায়ক কার্যাবলী রয়েছে। ধরো আজকে তোমাকে সেল বা পারচেজ করতে গেলে একটা দোকান করতে হবে, সেখানে লোক রাখতে হবে, তার মানে তোমার টাকার দরকার। তাহলে সেই টাকা তুমি করতে পারবে ব্যাংকের কাছ থেকে। আজকে তোমাকে স্থানগত যদি বাধা দূর করতে হয়, অর্থাৎ ধরো তুমি কোনো একটা পণ্য উৎপাদন করলে সেটাকে তুমি বিক্রয় করবে, কিন্তু সেটাকে তুমি চাইছো যে তুমি সেটাকে এক্সপোর্ট করতে, অর্থাৎ রপ্তানি করবে বিদেশে। তাহলে সেখানে তোমার কি হবে? পরিবহন দরকার। তাহলে তবেই তো তোমার স্থানগত বাধা দূর হবে। তোমাকে বিজ্ঞাপন দিতে হবে। তোমাকে মালটাকে, সব মাল তো একসঙ্গে উৎপাদিত সব মাল বিক্রি হয়ে যাবে না, তাহলে সেটাকে তোমাকে স্টোর করে রাখতে হবে, মানে গুদামজাতকরণ করতে হবে বা ওয়্যার হাউজিং। ঠিক আছে, বলতে পারলাম এইগুলো হচ্ছে ব্যবসা সহায়ক কার্যাবলী। তোমার ঝুঁকি কমানোর জন্য তুমি কি করবে? বীমা করে রাখবে, বলতে পারলাম। শিল্প কি হচ্ছে? আমরা একটু আগে যেটা পড়লাম, মানুষ কি করছে? প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করছে, শ্রম ও যন্ত্রের দ্বারা সেগুলোকে রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার বা ভোগের উপযোগী সৃষ্টি করে তুলছে। তাহলে সেটাকে আমরা কি বলবো? শিল্প। যেরকম আমি একটু আগে বলেছি, বনভূমি থেকে কি করছে? কাঠটাকে কি করলো? সংগ্রহ করলো, সেটাকে শ্রম এবং যন্ত্রের দ্বারা আসবাবপত্র তৈরি করছে, বলতে পারলাম। তো করে সেটাকে কি করছে? বিক্রি করছে। শিল্প দু ধরনের পণ্য সামগ্রী উৎপাদিত করে। একটা হলো মানুষের ভোগের জন্য, সেটাকে বলা হয় কনজুমেবল গুডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর কিছু ক্যাপিটাল গুডস মানে হচ্ছে যন্ত্রপাতি, কলকবজা তৈরি করে থাকে। তো শিল্পের বৈশিষ্ট্য হলো, দেখো, নাম্বার 1 হচ্ছে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করা, ফসল উৎপাদন করা, বনজ সম্পদ আহরণ করা, খনিজ দ্রব্য উত্তোলন করা, মৎস্য শিকার করা, এগুলো হলো শিল্প। উপযোগ সৃষ্টি করা, অর্থাৎ শ্রম ও যন্ত্রের দ্বারা প্রাকৃতিক থেকে যে সম্পদটাকে নিয়েছে সেটার থেকে একটা আকার এবং গুণগত পরিবর্তন করা। অর্থাৎ একটা মাটির তলা থেকে একটা সোনার ঢেলা এলো, সেই সোনার ঢেলাটাকে কি করলো? প্রাকৃতিক থেকে সম্পদ সংগ্রহ করলো, কিন্তু সেটাকে কি করতে হবে? সেটাকে একটা আকার দিতে হবে, গুণগত পরিবর্তন করতে হবে। সেটা কি করে? শ্রম ও যন্ত্রের সাহায্যে দিয়ে উপযোগ সৃষ্টি করা, ইউটিলিটি ক্রিয়েট করে। অভাব মোচন করা, মানুষের বা ভোগকারীর যে অভাবটা রয়েছে বা তাদের যে চাহিদাটা রয়েছে সেটা সেই পণ্য বা সেবা উৎপাদন করে মানুষ অভাব মোচন করা, এটা হলো কাজ। প্রধান কাজটা কিন্তু শিল্পই করে থাকে। ঠিক আছে, নাহলে কিন্তু বাণিজ্য শিল্প ছাড়া চলবে না। বাণিজ্য কিন্তু শিল্পের ওপর নির্ভরশীল। অর্থনৈতিক উন্নতি, শিল্পের উন্নয়নে দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন হবে। দেখো, শিল্প ছাড়া কিছুই হবে না, তাই না? শিল্প হলে তবেই মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে, মানুষের কর্মসংস্থান হবে, আমদানি বা রপ্তানি বাড়বে, তো তাতে কি হবে? অর্থনৈতিক উন্নতি বাড়বে। দৃশ্য দ্রব্যের উৎপাদন করা, শিল্প কিন্তু দৃশ্যমান যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু উৎপাদন করে, তাই না? যেমন হচ্ছে কার্পাস থেকে বস্ত্র, পাট থেকে পাটজাত দ্রব্য উৎপাদন করে। চলো আমরা পরের টপিকটা দেখি, শিল্পের শ্রেণীবিভাগ। শিল্পকে আবার অনেকগুলো পার্টে ডিভাইড করা হয়। ঠিক আছে, তো এটাকে আমি দেখো, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ইন্ডাস্ট্রি, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, আর তৃতীয় পর্যায়ে যে শিল্পটা রয়েছে সেটা আমরা এক্ষুনি দেখে নেবো। ঠিক আছে, তো দেখো প্রাথমিক কি বলছে? প্রাথমিক হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই মানে কাজকর্মের দ্বারা যে অভাব পূরণ করে যে শিল্প, তাকেই আমরা কি বলছি? প্রাথমিক শিল্প, বলতে পারলাম। যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইমারি শিল্পের মধ্যে পড়ছে। প্রজনন শিল্প মানে কি তোমরা জানো, যেমন হচ্ছে কি হাঁস মুরগি প্রজনন সংস্থা, নার্সারি সংস্থা, গবাদি পশু প্রজনন, মাছের ভেড়ি। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি? প্রজনন শিল্প বা জেনেটিক ইন্ডাস্ট্রি। নিষ্কাশন শিল্প কোনটা? মাটির তলা থেকে কি করছে? নিষ্কাশন করছে, যেমন হচ্ছে মধু সংগ্রহ করা, সমুদ্র থেকে মৎস্য আহরণ করা। ঠিক আছে, খনিজ পদার্থ উত্তোলন করা। ঠিক আছে, ভূগর্ভে যে খনিজ পদার্থ বা খনিজ তেল রয়েছে। নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন, রাস্তাঘাট, ঘর বাড়ি যে তৈরি করছে, রেল বাঁধ তৈরি করছে, এগুলোকে আমরা কি বলছি? নির্মাণ শিল্প। দ্বিতীয় পর্যায়ে সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, তার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হলো কি? শ্রম ও যন্ত্রের দ্বারা কাঁচামাল ও অর্ধ প্রস্তুত দ্রব্যগুলোকে মানে ব্যবহারের যোগ্য করার প্রচেষ্টাকে যান্ত্রিক বা সর্জন শিল্প বলা হয়, বলতে পারলাম। ধরো ভূগর্ভস্থ লোহা রয়েছে, আকরিক লোহা, সেটাকে তুললো, সেটাকে আকরিক লোহাটাকে কি করে থেকে ইস্পাত তৈরি করলো,
বলতে পারলাম যান্ত্রিক শিল্পের কাজ, যেমন বনের গাছ থেকে কেটে আসবাবপত্র তৈরি করা, তাহলে এটা হয়ে গেল কি যান্ত্রিক শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কাজ। এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে আবার কিছু পার্টে ডিভাইড করা হয়েছে, যেমন অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে বিশ্লেষণ করা হয়, যেমন খনিজ তেল উত্তোলন করা হলো, সেগুলোকে আবার কি করা হচ্ছে পরিশোধন করে পেট্রোল, কেরোসিন, ডিজেল তৈরি করা হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা জিনিসকে কি করা হচ্ছে থেকে আরো বিভিন্ন জিনিস মানে বিশ্লেষণ করা হচ্ছে, তো সেটাকে আমরা কি বলছি অ্যানালাইটিক্যাল ইন্ডাস্ট্রি। ওকে, ক্লিয়ার বুঝতে পারলাম। সিনথেটিক ইন্ডাস্ট্রি কি বলছে, যে কিছু জিনিস একসঙ্গে মিশিয়ে মানে অনেকগুলো জিনিস একসঙ্গে সংমিশ্রণে যখন আমরা নতুন দ্রব্য তৈরি করা হচ্ছে, বলতে পারলাম, তো সেখানে কি বলা হচ্ছে সিনথেটিক ইন্ডাস্ট্রি, বলতে পারলাম, বা যৌগিক শিল্প, মানে একসঙ্গে কি করা হচ্ছে মেশানো হচ্ছে, যেমন সিমেন্ট, সার, সাবান, ঠিক আছে। প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেখানে প্রসেস হচ্ছে একটা জিনিসকে প্রসেস করে একটা জায়গায় যাওয়া হচ্ছে, যেরকম ধরো পাট, তোমরা জানো পাট থেকে কি হচ্ছে পাটজাত দ্রব্য বা কাঁচামাল হচ্ছে, মানে এটা ডাইরেক্ট তো করা যায় না, একটা প্রসেসের মাধ্যমে যায়, তো এটাকে বলা হচ্ছে প্রসেসিং ইন্ডাস্ট্রি, বলতে পারলাম। বা যেরকম ধরো চাটাকে কি হয় চা পাতাটাকে প্রথমে তোলা হয়, তারপরে সেটাকে কি করা হয় ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, সেগুলো বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে লাস্টে গিয়ে কি করা হয় আমরা চাটা পাই, তো এটাকে হচ্ছে প্রসেসিং ইন্ডাস্ট্রি। অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, ধরো অনেকগুলো ছোট ছোট যন্ত্র রয়েছে, সেগুলোকে যখন একসঙ্গে নিয়ে একটা রূপদান করা হচ্ছে বা সংযোজন করা হচ্ছে, তাকে কি বলা হচ্ছে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। যেমন হচ্ছে ধরো একটা মোটর গাড়ির মধ্যে কি বিভিন্ন পার্টস একসঙ্গে অ্যাসেম্বল করা হচ্ছে, কম্পিউটার বিভিন্ন পার্টস একসঙ্গে অ্যাসেম্বল করা হচ্ছে, রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে কি অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। সংযুক্ত শিল্প ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, যেখানে কি হচ্ছে অনেকগুলো পর্যায়ে একসঙ্গে পর রয়েছে, ঠিক আছে, মানে অনেকগুলো ইন্ডাস্ট্রি একসঙ্গে মিলিত হয়ে ইন্টিগ্রেটেড হয়ে একটা, যেরকম দেখো বিশ্লেষণ, অ্যানালিটিক্যাল, যৌগিক রয়েছে, সংযোজন রয়েছে, সবকিছু একসঙ্গে মিশিয়ে এই ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে, যেরকম হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। তৃতীয় পর্যায়ে শিল্প হচ্ছে মানুষের জীবনকে অনেক সহজ আরামদায়ক করার জন্য যে সেবা উৎপাদন করা হয়, অর্থাৎ সার্ভিস এখানে দেওয়া হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে তৃতীয় পর্যায়ের শিল্প। যেমন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎটা কিন্তু গুডস নয়, তুমি বিদ্যুৎটাকে কিন্তু টাচ করতে পারবে না, কিন্তু আজকে উইদাউট বিদ্যুৎ তুমি কি গরমকালে থাকতে পারবে? পানীয় জল সরবরাহ, গ্যাস সরবরাহ, বেতার, টিভি, এগুলোকে আমরা কি ফেলছি তৃতীয় পর্যায়ের শিল্প। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো বাণিজ্য। আমরা দেখলাম শিল্প কি করলো, তাহলে উৎপাদন করলো, আর বাণিজ্যের কাজ কি ওই উৎপাদিত যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে মানে কারখানা থেকে নিয়ে যারা ভোগকারী মানে যাদের দরকার তাদের কাছে পৌঁছে দেওয়াটাই হলো বাণিজ্যের কাজ, বলতে পারলাম। তো বাণিজ্যকে দেখো, বাণিজ্য কিন্তু অ্যাকচুয়ালি কি করছে, যে উৎপাদিত যে পণ্যটা শিল্প যে পণ্যটা উৎপাদন করলো সেটা কি করছে ভোগকারীর কাছে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে, সেটাই হলো বাণিজ্যের কাজ। বাণিজ্যের কাজ হলো কি বাধা অপসারণ করা, অর্থাৎ ব্যক্তিগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত বাধা দূর করে থাকে। তুমি বলে কিভাবে বাণিজ্য, তুমি দেখো ব্যক্তিগত ক্রয় বিক্রয়ের মাধ্যমে, ধরো ক্রেতা কার কাছে যাচ্ছে বিক্রেতার কাছে, বিক্রেতা ওই পণ্যটা বিক্রি করছে, তাহলে এটা কি হয়ে গেল ব্যক্তিগত বাধা দূর হলো, নাম্বার ওয়ান। স্থানগত বাধা কে দূর করছে, পরিবহন মানে ট্রান্সপোর্ট, তবেই একটা মাল একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, আরেকটা দেশ থেকে আরেকটা দেশে পৌঁছে যাচ্ছে। আজকে দেখো আমরা আইফোন ইউজ করি, আমরা আইফোন কি ইউজ করতে পারতাম যদি ট্রান্সপোর্ট যদি না থাকতো? সময়গত বাধা, আজকে দেখো গোডাউন বা ওয়্যার হাউজিং তোমাকে রাখতেই হবে, যেখানে কি হবে আজকে ধরো আমাদের বর্ষাকালে ছাতার দরকার, কিন্তু বর্ষাকালেই তো আর ছাতা উৎপাদন হবে না, ছাতা উৎপাদন হবে সারা বছর ধরে, সেটাকে কোথাও একটা স্টোর করে রাখতে হবে, বর্ষাকালের সময় সেটাকে কি করতে হবে বিক্রি করতে হবে, তার জন্য গোডাউনের দরকার, তাহলে সেটাকে হচ্ছে সময়গত বাধা দূর করছে। অর্থ হচ্ছে দেখো ব্যাংকিং পরিষেবা বা যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা কি করছে কারবারে লোন দিচ্ছে, মানুষদেরকে লোন দিচ্ছে, তার ফলে কি হচ্ছে অর্থের দিক থেকে বাধাটা তারা দূর করছে। বিমা করলে কি হচ্ছে ঝুঁকি কমে যাচ্ছে, অনেক রিস্ক কমে যাচ্ছে, কেন যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেই ক্ষয়ক্ষতিটা কে করবে, বিমা কোম্পানি সেই পূরণ করবে, ক্ষতিপূরণটা দেবে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে ঝুঁকি কমে যাচ্ছে, এটাই হলো বাণিজ্যের কাজ। বন্টনের সহায়ক, বাণিজ্য কি করছে উৎপাদিত পণ্য বা সেবা বিনিময়, বন্টন এবং অন্যান্য সহায়ক কাজ সম্পাদন করে থাকে। আশা করি তোমরা বুঝে গেছো যে পণ্য বা সেবা যেটা উৎপাদন হলো সেটাকে বিনিময় করছে এবং বন্টন করছে লোকেদের মধ্যে, এবং কি করছে অন্যান্য কাজগুলো মানে এই যে এই অর্থগত, স্থানগত, সময়গত বাধা কাজ সম্পাদন করছে। দৃশ্য অদৃশ্য কার্যাবলী, দৃশ্য অদৃশ্য উভয় প্রকার কার্যাবলীর মাধ্যমে বাণিজ্য সেবা পরিবেশন করা থাকে। কর্মক্ষেত্র, বাণিজ্যের ফলে কি হচ্ছে আজকে প্রচুর মানুষ এখানে কর্মসংস্থান হচ্ছে, ঠিক আছে। শিল্পের উন্নতি সাহায্য, ঠিক আছে, আজকে বাণিজ্য যদি ঠিকঠাক ভাবে যদি না হয়, যে শিল্পের যে উৎপাদিত যে পণ্য সেটা যদি মানুষের কাছে যদি পৌঁছে যদি না যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে শিল্পের কিন্তু আর উন্নতি হবে না। ব্যাপকতা, বাণিজ্যের উন্নতি ও অগ্রগতি শিল্পের ব্যাপকতার উপর নির্ভর করলেও দেশীয় উৎপাদন, কর্মসংস্থান বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচুর মানুষের কিন্তু আজকে কর্মসংস্থান, দেশীয় উৎপাদন এগুলো কিন্তু বাণিজ্যের উপরই ডিপেন্ড করে রয়েছে, তাই না? তো দেখো বাণিজ্যকে আমরা এক্ষুনি যেটা জানলাম, বাণিজ্যকে দেখো ব্যবসাতে একটা ভাগ করা হয়, আর একটা হলো কি ব্যবসা সহায়ক কার্যাবলী।
ব্যবসা যেটা হলো কি আভ্যন্তরীণ ব্যবসা, তোমরা একটু পড়েই নিয়েছো। আর আন্তর্জাতিক ব্যবসা যেখানে আমদানি রপ্তানি পুনঃ রপ্তানি হয়। আমদানি মানে কোন বিদেশ থেকে কোনো জিনিসকে আমাদের দেশে নিয়ে আসা অর্থের বিনিময়, সেটাকে আমরা কি বলছি আমদানি। অর্থের বিনিময় আমরা যখন আমাদের দেশের জিনিস অন্য দেশে আমরা পাঠাই তখন সেটাকে আমরা কি বলবো রপ্তানি। আবার পুনঃ রপ্তানি কি, আমরা ধরো সাপোজ সে রাশিয়া থেকে আমরা তেল কিনে নিয়ে এলাম, নিয়ে এসে আমরা সেই তেলটা বাংলাদেশকে বিক্রি করলাম, তাহলে সেটাকে আমরা কি বলছি পুনঃ রপ্তানি। বলতে পারলাম। আর পাইকারি আর খুচরো ব্যবসা মানে কি হচ্ছে, যেটা হচ্ছে হোলসেল রেটে যেটা বিক্রি হয় প্রচুর পরিমাণে, যারা কি করছে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে মালটাকে কিনে নিয়ে এসে খুচরো ব্যবসায়ীদেরকে বিক্রি করছে। আর খুচরো ব্যবসায়ী কারা, যারা হচ্ছে আমাদের মতন ক্রেতাদেরকে যেটা বিক্রি করছে তারাই হচ্ছে কি খুচরো ব্যবসায়ী। ওকে, ব্যবসা সহায়ক কার্যাবলীর মধ্যে যেটা রয়েছে সেটা হলো দেখো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণপত্র, ঠিক আছে, পরিবহন, বিজ্ঞাপন, গুদামজাতকরণ, বীমা, যোগাযোগ ব্যবস্থা, এটা হচ্ছে সেবামূলক কাজের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা আমরা একটু আগে বুঝে গেছি, আমরা আরো এরপরে আরো ভালোভাবে বুঝে যাবো। ঠিক আছে, তো দেখো এটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, এই পার্টটা আগেই ছিল, এই পার্টটা তোমরা সবাই বুঝে গেছো। ব্যবসা সহায়ক কার্যাবলী, ঠিক আছে, ব্যবসা সহায়ক কার্যাবলীর মধ্যে হচ্ছে দেখো প্রথমে হচ্ছে ব্যাংকিং। ব্যাংক হচ্ছে একটা বড় ভূমিকা নেয়, ঠিক আছে, যে কি করছে অর্থ মানে দিচ্ছে, বাণিজ্যকেও অর্থ দিয়ে সাহায্য করছে। এছাড়াও দেখো মানে লেনদেনের জন্য ব্যাংক চেক, হুন্ডি, ড্রাফট, বিভিন্ন কিছু মাঝখানে মিডিল ম্যান হয়ে ধরো আজকে দেশ এবং আন্তর্জাতিক কারবারের ক্ষেত্রে ব্যাংক কিন্তু প্রধান ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ তুমি একজন বিদেশি লোককে কিন্তু তুমি চেনো না, তাই না, সে কিন্তু পেমেন্ট করছে কোথায়, ব্যাংকে, আবার তুমি সেই টাকাটা কোথা থেকে উইথড্র করছো, ব্যাংক থেকে। তার মানে ব্যাংক কিন্তু মাঝখানে থাকার ফলে তোমার কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক কারবারে কিন্তু তবেই কিন্তু সুবিধা হচ্ছে, নাহলে কিন্তু উইদাউট ব্যাংক ব্যবস্থা কিন্তু এটা পসিবল ছিল না। বীমা ঝুঁকি অনেকটা হ্রাস করছে, ঠিক আছে, আজকে ধরো জাহাজে করে কোনো একটা মাল যাচ্ছে, সেটা পুড়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, ডুবে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, বীমা করা থাকলে তাহলে কি হবে, সেই ক্ষতিপূরণটা তুমি বীমা কোম্পানির কাছ থেকে পেয়ে যাচ্ছ, তাই না, তাহলে এখানে তোমার ঝুঁকি পরিমাণটাকে অনেকটাই হ্রাস করে দিচ্ছে। পরিবহন, যেটা হচ্ছে স্থানগত বাধা দূর করে থাকে। আজকে আমি যেটা বললাম অ্যাপেলের ফোন কখনোই আমরা এখানে ব্যবহার করতে পারতাম না ইন্ডিয়াতে বসে, তাহলে সেটা পসিবল হয়েছে ট্রান্সপোর্ট আছে বলে। তাহলে সেখানে হচ্ছে কি আজকে সড়ক পথ, রেল পথ, বিমান পথে, বিভিন্ন জায়গায় নৌপথে আজকে আমাদের কারবার হয়ে থাকছে, তাই না, আমরা দেখি জাহাজে করে বড় বড় কন্টেনার গুলো আসছে। গুদামজাতকরণ, যেটা হচ্ছে কি সময়গত বাধা দূর করছে। আমি তোমাদেরকে বললাম যে সব মালটাতে একসঙ্গে প্রোডাকশন করা হয় না, তো সেটাকে কিছু কিছু করে প্রোডাকশন করা হয় এবং সেটাকে স্টোর করে রাখা হয়। তো যখন দরকার হয়, যেরকম ধরো আলু কি হয়, আজকে আলু একটা সিজনে চাষ করা হয়, তারপরে কি করা হয়, হিম ঘরের মধ্যে সেটাকে রেখে দেওয়া হয়, যখন মানুষের দরকার হয় সেই অনুযায়ী কি করা হয়, সাপ্লাই দেওয়া হয়। তো ওয়্যার হাউসিং কি করছে, সময়গত বাধাটাকে দূর করছে। যোগাযোগ, কমিউনিকেশন, আজকে কমিউনিকেশন ধরো ডাক, টেলিফোন, টেলিফ্যাক্স, এসটিডি, আইএসটিডি, ঠিক আছে, ইমেল, এগুলো রয়েছে বলে আজকে ব্যবসাতে অনেক সুবিধা হয়। যেখানে ক্রেতা এবং ভোক্তার মধ্যে কি হচ্ছে তোমরা জানো প্রত্যেকে, যে আজকে কমিউনিকেশন হচ্ছে কি আজকে ই কমার্স প্ল্যাটফর্মগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে আমরা ক্রয় বিক্রয় করতে পারছি। বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট এবং হচ্ছে সেলম্যানশিপ, আজকে ধরো বিজ্ঞাপন না দিলে ক্রেতারা জানতেই পারবে না যে বিক্রেতারা কি কি পণ্য বানাচ্ছে, তার উপযোগিতা কি আছে, তাহলে সেগুলো কি করছে সেলসম্যান বা টিভিতে বা নিউজ পেপারে বা বেতারে সেগুলোকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। তো এইগুলো করে কি হচ্ছে আজকে বাণিজ্য সহায়ক কার্যাবলী কি করছে, বাণিজ্যকে মানে ব্যবসাকে এবং শিল্পকেও সাহায্য করে থাকছে। তো দেখো ব্যবসা আর বাণিজ্য আমরা অনেকেই এক মনে করে থাকি, কিন্তু নয়, বাণিজ্যের কিন্তু একটা পার্ট হলো ব্যবসা, তাই না। তো ব্যবসার পরিধি হচ্ছে ক্ষুদ্র, বাণিজ্যের একটি অংশ, কিন্তু বাণিজ্য কিন্তু পরিধি বড়। ব্যবসা সহ একটি বৃহৎ কর্মকাণ্ড বাণিজ্যের মধ্যে রয়েছে। কেন, ব্যবসা প্লাস ব্যবসা সহায়ক কার্যাবলী মিলিয়ে কি তৈরি হয়, বাণিজ্য। ব্যবসা ব্যক্তিগত বাধা দূর করে থাকে, মানে ব্যবসার কাজ হলো কি শুধু কেনা বেচা, ক্রেতা বিক্রেতার মধ্যে। বাণিজ্য কিন্তু কি করেছে, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত, তত্ত্বগত বাধা দূর করে থাকে। ব্যবসা কি করছে, দৃশ্য দ্রব্য বিনিময় সংক্রান্ত কাজ করে থাকে, শুধুমাত্র গুডস কি করছে, ব্যবসা সেল করছে। বাণিজ্য কি করছে, দৃশ্য অদৃশ্য উভয় ধরনের বিনিময় সংক্রান্ত কাজ করে থাকে। নির্ভরশীলতা, পুরোপুরি শিল্প বাণিজ্যের অগ্রগতির উপর নির্ভরশীল ব্যবসা, তাই না। আজকে শিল্প উৎপাদন না করলে ব্যবসা হবে না, আবার বাণিজ্য সহায়ক কার্যাবলী যদি না থাকে তাহলে ব্যবসা হবে না। বাণিজ্য সম্পূর্ণরূপে শিল্পের অগ্রগতি ও উন্নতির উপরে নির্ভরশীল, কারণ শিল্পের উৎপাদিত দ্রব্যই বাণিজ্য কি করে, বিক্রি করে। ব্যবসা দুই প্রকার, আভ্যন্তরীণ ও দেশীয় ব্যবসা আর আন্তর্জাতিক ব্যবসা। আর বাণিজ্য দুই প্রকার, একটা হলো ব্যবসা আর একটা হলো ব্যবসা সহায়ক কার্যাবলী। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে বাণিজ্যের একটা ওয়ান অফ দ্য পার্ট হলো ব্যবসা। শিল্প, ব্যবসা, বাণিজ্য, ঠিক আছে, এখানে একটা পার্থক্য আমি তুলে ধরলাম, এটা তোমরা পড়ে নিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে যাবে, কেন শিল্পের কাজ হলো উৎপাদন করা, সেই উৎপাদিত দ্রব্যর কাজটা হলো কি বাণিজ্য কি করছে, ব্যবসার মাধ্যমে বিক্রেতার মধ্যে পৌঁছে দিচ্ছে। আবার বাণিজ্যের আরো একটা পার্ট থাকছে যেটা কি করছে, ব্যবসা মানে বিক্রেতার কাছে পৌঁছাতে গেলে যে যে হেল্পের দরকার আছে সেই হেল্পটা বাণিজ্য করে দিচ্ছে। তো তোমরা একটুখানি পার্থক্যটা একবার বই থেকে পড়ে নিও, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। আবার শিল্প ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্পর্কটাও তোমরা সবাই কিন্তু বুঝতে পেরে গেছো। তো তার জন্য আমি এই পয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি, এই পয়েন্টসগুলো কিন্তু তোমরা বাড়িতে কিন্তু অতি অবশ্যই দেখে নেবে। কারবারের ঝুঁকি, দেখো কারবারের ঝুঁকি তো থাকবেই, তো ঝুঁকি ছাড়া কারবার হতে পারে না। তো ঝুঁকি অনেকগুলো থাকে, একটা হলো ইকোনমিক রিস্ক, অর্থনৈতিক ঝুঁকি,
2 নম্বর হচ্ছে ফিজিক্যাল রিস্ক মানে প্রাকৃতিক ঝুঁকি, 3 নম্বর হচ্ছে মানবিক মানে হচ্ছে হিউম্যান রিস্ক। ঠিক আছে, বলতে পারলাম। অর্থনৈতিক ঝুঁকি কাকে বলছে? অর্থনৈতিক ঝুঁকি হচ্ছে ধরো বাজারে অনেক সময় কি হয়, দাম বেড়ে গেল বা দাম কমে গেল, ঠিক আছে, তো চাহিদা পরিবর্তন হতে পারে। তুমি বলেছো চাহিদা পরিবর্তন বলতে গেলে ধরো চাহিদা বেড়ে গেল, তখন কি হয়, দামটা বেড়ে যায়। আবার ধরো চাহিদা কমে গেল, তার ফলে কি হচ্ছে, জিনিসপত্রের দামও কমে যায়। তো সেটা হলে কি, তখন কি হয়, ফাইন্যান্সিয়ালি একটা বা ইকোনমিক দিক থেকে একটা ঝুঁকি থেকে থাকে। প্রাকৃতিক হঠাৎ করে বন্যা, খরা, ভূমিকম্প, সাইক্লোন চলে এলো, সুনামি চলে এলো, ঠিক আছে, জিনিসপত্র নষ্ট হয়ে গেল, তাই না? তো সেটা হলো ফিজিক্যাল রিস্ক থাকে। ডুবে গেল কোনো জাহাজ, ঠিক আছে, সাইক্লোন বা সুনামির মধ্যে। ভূমিকম্পতে ধরো ব্যবসার ক্ষতি হলো অনেকটাই। তা মানসিক ঝুঁকি বা হিউম্যান রিস্ক হচ্ছে কি, ব্যক্তিগত বা প্রতিষ্ঠান থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে মানবিক ঝুঁকি বলে। তুমি স্যার মানে বুঝতে পারলাম না। ব্যক্তিগত বলতে গেলে ধরো আজকে যে ম্যানেজারকে রেখেছো বা যারা কর্মীরা রয়েছে তারা অদক্ষ, ম্যানেজার ভালো কাজ করছে না, কর্মীরা ভালো কাজ করছে না, তার ফলে কি হবে, ব্যবসা কি ভালো চলবে? ব্যবসা কখনোই ভালো চলবে না। তো দ্যাটস ওয়াই ব্যবসাতে এই কথাটা খুব বলা হয়, নো রিস্ক নো গেইন। অর্থাৎ ব্যবসা করতে গেলে তোমাকে কিন্তু রিস্ক নিতেই হবে, ঝুঁকি ছাড়া লাভ নেই। বলতে পারলাম? তো ঝুঁকি দেওয়ার কারণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আরেকবার তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। অন্যান্য কারণ একটা রয়েছে, যুদ্ধ বিগ্রহ বা রাজনৈতিক অস্থিরতা, ঠিক আছে, ধরো সরকার চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু ব্যবসার কিন্তু এফেক্ট ফলে। আবার হচ্ছে ধরো যুদ্ধ লেগে গেল দেশে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার ক্ষতি হয়। ঝুঁকির বৈশিষ্ট্য, অপরিহার্য উপাদান, ঝুঁকি থাকবেই। ঝুঁকি বহনের পুরস্কার হলো মুনাফা, ঝুঁকি নিলে তবেই তুমি মুনাফা অর্জন করতে পারবে, নো রিস্ক নো গেইন, একটু আগেই বললাম। ঝুঁকির মাত্রা পরিবর্তনশীল, মানে ঝুঁকি কিন্তু মেজার করা যায় না যে এতটা পরিমাণ ঝুঁকি আছে। অনিশ্চয়তা থাকবেই। কারবারি ঝুঁকির সঙ্গে সম্পর্কযুক্ত, কারবারকে কিন্তু ঝুঁকির থেকে আলাদা করা যায় না, কারবার কিন্তু ঝুঁকির সঙ্গে অলওয়েজ রিলেটেড। আশা করি আমার ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই চ্যাপ্টারের যে বিভিন্ন পার্টগুলো আছে সেগুলো দেখতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।